আসসালামু আলাইকুম। কি করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই বিকেলবেলা বৃষ্টি স্নাত বিকালে সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত আছেন। আর যারা উপস্থিত আছেন কিন্তু সরাসরি না, মোবাইলে, তাদেরকে ধন্যবাদ। আমরা আজকে এই শিখন ও শিখন যাচাই ক্লাসের ক্লাস শুরু করছি, ইউনিট 2। আজকে ক্লাসটা মনে হয় জ্ঞান বিকাশ মতবাদ। আমরা শিখন মতবাদ কত প্রকার আলোচনা করেছিলাম। শিখন মতবাদ কত প্রকার, তুমি শিখন মতবাদ কত প্রকার মনে আছে? তিন প্রকার, না? তিন প্রকার হলো আচরণবাদ, হলো জ্ঞান বিকাশ মতবাদ, আর এটা হলো সামাজিক। গুড, ভেরি গুড, মনে থাকলে হোক। এখানে এই বিয়ের কাজটা হলো পরিবারের মধ্যে বাবার 3 ছেলে, তাই না? 2 মেয়ে, 5 জনের নাম মনে রাখতে হবে। আবার মেয়ের জন্য কারা কারা হয়েছে এই যে মনে রাখলে বাবা ভালোই বাসে। আমরা শিখন মনোবাদ 3 প্রকার শিখলাম। 6 প্রকার? 3 প্রকার। কি কি? আচরণবাদ, জ্ঞান বিকাশ মতবাদ। আচরণবাদ কয়টা শিখছি? অনেকগুলো আছে, কিন্তু শিখছি কয়টা? আমরা আলোচনা কয়টা করেছি? হ্যাঁ বলেন, কয়টা? 3টা। কি কি? প্যাভলভ, স্কিনার, থর্নডাইক। মনে রাখতে হবে। এই যে খাতার উপরে মতবাদ, মতবাদের ব্যক্তির নাম, মূল কথা লিখে দেখেন, ঠিক আছে? স্পষ্ট হিসেবে তাহলে আমরা শিখন মতবাদ 3 প্রকার: আচরণবাদ, জ্ঞান বিকাশ মতবাদ, সামাজিক গঠন। আচরণবাদ 3টা আলোচনা শেষ, আচরণবাদ আলোচনা শেষ, 3টা হয়েছে। প্রথমটা হয়েছিল থর্নডাইক, তারপরে প্যাভলভ, তারপরে স্কিনার। গুড, ভেরি গুড। আমরা আজকের জ্ঞান বিকাশ মতবাদ নিয়ে আলোচনা করব। জ্ঞান বিকাশ মতবাদ, জ্ঞান বিকাশ মতবাদ অনেকগুলো আছে, 3টা আছে এখানে। যে পেয়েছে জ্ঞান বিকাশের মতবাদ, ব্রুনারের জ্ঞানীয় বিকাশ মতবাদ, আর হলো এরিক এন্ড এরিকস। এই 3টা মতবাদ নিয়ে আমরা আলোচনা করবো। আজকের ক্লাসটা হবে যা পেঁয়াজের ইংরেজি বানানটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম, GEAN, যা বলা হয় JEN, JEAN, যা পেঁয়াজ, PIAGET, পেঁয়াজ। এই নামটা যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা দিয়ে এটা মনে রাখবেন, তাহলে দেখবেন শিখন তাড়াতাড়ি হবে। পৃথিবীর একটা ব্যতিক্রম না, উচ্চারণ করে একটা লিখে রাখবে, তাহলে এটা মনে থাকবে, তাই না? এইভাবে মনে রাখার কতগুলো কৌশল আছে। এটা একটা কৌশল। কি? ঝাঁপিয়ে যে নাম দেখি ব্যতিক্রম, কি ব্যতিক্রম? দেওয়া জিনের মধ্যে লেখা হয়, পরে যা পেঁয়াজের কি উচ্চারণ হয় না, পেঁয়াজ, এভাবে দিয়ে মুখস্থ করো। তো ঝাঁপিয়ে যে একজন জ্ঞান বিকাশ, উনি জ্ঞান বিকাশের একটা তত্ত্ব, হ্যাঁ, আবিষ্কার করেছেন। সে তত্ত্বটা বাচ্চারা যখন আমি আপনি আমি আপনি এই মায়ের পেটের থেকে জন্ম নেওয়া সেই আচরণটা উনি বিশ্লেষণ করছেন। এখানে অনেকে, এখানে কি আনমেরিড আছে কেউ? একজন। আর আনমেরিড, আনমেরিড, সিঙ্গেল আপনি? আর কেউ না? যাক, একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, এরপর থেকে একজন মা এই ব্যাপারে অনেক কিছু জানেন, প্রকাশ করেন। যেমন আমি বাবা হওয়ার পরে জানছি যে ছেলে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে বেশি, তাই না? ছেলে বাচ্চা, হ্যাঁ, আমি আমি নিজে কান দিয়ে শুনছি নড়াচড়া করে। আমার ওয়াইফে বললো যে দেখো
এই একটা একটা টিচার ছিল, বই পড়ছে বা বাস্তব দেখো, হাত দিয়ে ধরলে দেখে না প্রতি মিনিটে একবার দিবেন না, বাচ্চা যদি না ধরে তাহলে বুঝতে হবে কোন সমস্যাটা ধরে। আল্লাহ তাআলার কি অশেষ মেহরবান যে এখানে সেই নড়াটা সে সহ্য করে রাখতেছে ইজিলি, কোনো সমস্যা হয় না, তাই না? আবার নাড়াচড়া করলে টেনশনে যায়, কি সমস্যা যা, এগুলো আচরণ রাখি বাচ্চা, ওই আচরণগুলো 0 থেকে 2 পর্যন্ত একটা আচরণ আছে, 4টে ভাগে ভাগ করছে। তাহলে আমরা ওই যে প্রথমে জানলাম যে জাম্বিয়া যে সুইজারল্যান্ডের ছিল, কোন দেশে ছিল? 1896 সালে জন্ম, 19 আগস্ট নিউ চ্যাটেলে জন্মগ্রহণ করেন, দার্শনিক ও মনোবিজ্ঞানী ছিল। 1986 সালে 16 সেপ্টেম্বর জেনেভায় মৃত্যুবরণ করেন। জাম্বিয়াদের জ্ঞান বিকাশ মতবাদের মূল কথা হলো জ্ঞান মানুষের দ্বারা আবিষ্কৃত, জ্ঞান মানুষের দ্বারা আবিষ্কৃত, জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না। এটাই হলো তার জ্ঞানমূলক বিকাশ করতে দার্শনিক। তাহলে এখানে মানুষের আবিষ্কার করে, এটা একটা তার গবেষণার সেটা মিলে। আমি যদি ঘরে বসে থাকি তাহলে কি আমি কোনো কিছু জানবো, বুঝবো? এই যে আপনারা আসছেন এখানে, এখানে একটা জ্ঞান আবিষ্কার হচ্ছে। এই জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কুরআন শরীফে আমাদের সম্পর্কে প্রথমেই বলছে ইকরা, তার মানে কি? পড়ার জন্য বলছে, যে যত বেশি পড়বে সে তত বেশি জানবে, জ্ঞান অর্জন করবে। তাহলে কিছুটা মিল আছে, জ্ঞান আমাকে আবিষ্কার করতে হবে, আমাকে খুঁজতে হবে, নলেজ করতে। আমাদের কোরআন শরীফে কথা বলা আছে, দেখো আমার সৃষ্টি, বিচরণ করো এবং শিখো। আল্লাহ তাআলা এই বলছে, দেখো কত সৃষ্টি করছে, বিচরণ করো। আবার বলছে যে দেখো তো বিশাল আকাশটা, দেখো তো, কোরআন শরীফ বলছে। আবার দেখো তোমার দৃষ্টি মিলিয়ে যাবে, শেষ কিছু পাবে না। কে বলছে এটা? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বলছে। কত সুন্দর। আমরা তো পড়ি না কোরআন, এরা এই যে আমাদের কোরআন শরীফের আমরা শুনেছি যে গিরিশচন্দ্র সেন কত বাংলা করছে, তাই না? সে জ্ঞান অর্জনের জন্য বলছে দিঘি, এরা বলছে এটা ওই শক্তি, ওই শক্তিটা কি আছে পড়ি, জানি জানছে তো, কিছু জানছে। ওই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা সূরা ইয়াসিনে আছে, এটা আমি পড়েছি, বলেছি ঠিক আছে। চন্দ্র ক্ষুদ্র নক্ষত্রগুলো তার নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে। তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে কি, সে ঘুরে 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 ঘুরে, মানে লাঠিমের মতো ঘুরতেছে, আবার ঘুরতেছে, ঘুরতেছে, আবার এমনি ঘুরতেছে। বড় একটা চক্র আছে, এটা ঘুরে ঘুরে চক্রটা এমনি ঘুরতেছে, দিন রাত যে হয় তাহলে মিলে গেছে। কোরআন শরীফের কথা বলছে, কোরআন শরীফে অনেকগুলো কথা আছে, আল্লাহ তত্ত্বগত কথা, এটা বিশ্লেষণ দেখা, এটা বিশ্লেষণ পাওয়া যায় হাদিস থেকে। যারা জ্ঞানী আর এই বিশ্লেষণ করে যাও। তাহলে এখানে আমাদের কথা কি, আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, জ্ঞান আমাদের আবিষ্কার করতে হবে। এখানে জাপিয়ে যে মানুষের এই জীবনটা জ্ঞান বিকাশের 4টা স্তর বলছে। হ্যাঁ, 4টা স্তর আছে। এই স্তরে মানুষের জ্ঞানটা বেশি বেশি বিকাশ ঘটে, এই সময় বেশি শিখে। হ্যাঁ, 4টা স্তরের নাম হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। এই সুমি বলে তো 4টার নাম করতে পারো? 1 নাম্বার কি? ইন্দ্রিয় পেশিজ স্তর, এটা করে সেন্সুরি মোটর পিরিয়ড, 0 থেকে 2 বছর। মরিয়ম বলে 2টা, 2 নাম্বারটা কি? কত বছর? আচ্ছা, এখানে এটা 2 থেকে 7 বছর, 2 থেকে 7 বছর। 3 নম্বর হলো জেসমিন, 3 নম্বরটা কি? মূর্ত কার্যকরী স্তর, কনক্রিট অপারেশনাল পিরিয়ড ইংলিশে, এটাকে 7 থেকে 11 বলা আছে। 4 নাম্বার শারমিন, বয়সটা কত? 11 থেকে 15 11 থেকে 15। আমরা তো এমনি দেখতে পারি যে
আমাদের যে স্কুল জীবনেই বেশিরভাগ মুখস্থ করা থিওরি শিখে না, অনার্স থেকে কোনো শিখে না, ব্যাখ্যা বিশ্লেষণ সৃজনশীলতা, না ওই বেশি। কিন্তু আমরা যে মৌলিক বেসিক জ্ঞানগুলো বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান সূত্র জ্যামিতি এগুলো এসএসসি এসএসসি বেশি শিখি, ওইটার একটু উচ্চ স্তরে, কিন্তু ফাউন্ডেশনটা এসএসসি বলবে, তাই না? তো ওই স্তরের যে বাচ্চাদেরকে এই বেশি শিখানো চারটা স্তর দেওয়া আছে। এখানে শূন্য থেকে 2 বছর এই 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 বয়সের বাচ্চারা কি করে? যারা মা হয়েছে এরা বলতে পারে, যারা 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 ডাবল মা হয়েছে এরা ভালো বলতে পারে, তাই না? এই বয়সের বাচ্চারা ওই যে একটা, আচ্ছা সাউন্ডটা করে কেন? তার চাহিদা নিবৃত্তি দিচ্ছেন, মনে করেন যে হ্যাঁ হ্যাঁ সাউন্ড করলে বুঝে বুঝে হয়তো ক্ষুধার লেগে, অথবা আব্বা মার আদর পাওয়ার লেগে, অথবা মার সংস্পর্শ পাওয়ার লাগে, যে কোনো একটা চাহিদা পূরণের জন্য সাউন্ড করে। তো এই যে প্রাণী ওই আচরণ করে যে আচরণ দিয়েছে তার চাহিদা নিবৃত্তি করতে মিলে কিনা? মিলে না? এই বছরের বাচ্চারা একটু সাউন্ড করে বেশিরভাগ আব্বা আম্মাকে চিনে এবং আব্বা আম্মার সংস্পর্শে থাকতেই ভালোবাসে। 2 বছর পর্যন্ত বাচ্চারা বেশিরভাগই মা বাবার কাছে থাকতে ভালোবাসে, তাই না? মা বাবার সংস্পর্শ পৃথিবীর মানব জীবনের প্রথম শিক্ষক মাই, কিন্তু জীবনের প্রথম শিক্ষক। মা যা শিখে যে মনে রাখে সবচেয়ে বেশি, যে মা বাচ্চার বেশি আদর করে শিক্ষা ওই বাচ্চারা ভেঙে ভালো করে। আপনি বলবেন যে আদর কি করে না? আদর করে, কিন্তু আদর করে পড়ানো আর এমনি আদর করার বেশ কম আছে। পড়ানোর জন্য একটা আদর আর এমনি একটা আদর বেশ কম, তাই না? মা একটা বাচ্চার অনেক যত্ন করে হ্যান্ডেলিং করে, তার সাথে যে একটা হৃদ্যতার সৃষ্টি, এইটা তো আল্লাহর একটা মহান দান। যেমন আমার কাছে আমার একটা ছাত্রী এসেছিল কয়েকদিন আগে, তো বাচ্চারা দেখলাম একটু চঞ্চল বিষয়, ওর সাথে কথাটা আকর্ষণীয় ভাবে বলতেছি, তার হাতের যে বাচ্চা ছুটে গেছে, সে পট করে আমার চলে গেছে, তারপরে হাইটা গেছে, সে পট করে সেও বাচ্চার পিছনে ধরে শুরু করছে। এই যে একটা মানসিক অ্যাট্রাকশন ফের দিয়েছে, আল্লাহ দিয়েছে, তাই না? এমনি কি পারবে কেউ? পারবে না। এমনি যদি না দিতে একটা বাচ্চাকে ওখান থেকে কোনোদিন পারবে? কোনোদিন পারবে? যাও, আল্লাহ তাআলার একটা মহান নিয়ম, যাও। এই জন্য 2 বছর পর্যন্ত বাচ্চারা মা বাবার কাছে থাকতে ভালোবাসে, অন্য কোথাও যাবে না, মা বাবার থেকে শিখে, তাই না? অনুকরণ করে, অনুসরণ করে। এখানে আমরা দেখি তারপরে প্রাক কার্যকরী 2 থেকে 7, তাই না? 7 বছরের বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করবে, জানতে চাইবে, তাই না? এটা কি ওটা কি, তাই না? এই ধরনের অনেক কিছু তার জানার আগ্রহ বেড়ে যায়, সৃষ্টি করে, তার ব্রেন গুলো খোলা শুরু করতে। এটা হলো 2 থেকে 7 বছর। কি জানি নাম আপনার? হ্যাঁ, আসমা, হ্যাঁ বসুন। তারপরে 8 থেকে 11 মূর্ত কার্যকরী শিক্ষা। এই বছরের বাচ্চারা একটু একটু ডেভেলপমেন্ট হয়, এরা নিজেরা কিছু কিছু যুক্তি তর্ক জানে, মা বাবার সাথে যুক্তি তর্ক দিয়ে কথা বলা একটু একটু শিখে। নিজে আমি যে একটু আমিত্ব প্রকাশ পায়, একা একা থাকবে, মার লগে থাকবে না, বাবার লগে থাকবে না, নিজের কাপড় চোপড় নিজেই করবে, তাই না? লজ্জা সব বেড়ে যায়, না তুমি আসবে না, আমি বাথরুম করবো, আমি বাথরুম কাপড় গোছাবো, সবকিছু। তার একটা আমিত্ব, আত্মমর্যাদা বোধ সৃষ্টি এই বয়সের বাচ্চা। এই যে 7 থেকে 11 বছর। আর 11 থেকে 15-16 এটা হলো পিরিয়ড, কংক্রিট ফর্মাল অপারেশন পিরিয়ড, কংক্রিট পিরিয়ডের পরে টেন। এটাকে আমরা বয়সন্ধি কেন বলি? মানুষের জীবনের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ, যেটা সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ বয়স, কারণ এই বয়সটা মানুষের জীবনের ধারগুলো খুলে দেবে। এই বয়সটা নিজেকে চিনতে শিখে, আরেকজনের সাথে তুলনা করতে শিখে, আরেকজনকে পরিমাপ করতে শিখে, এই জ্ঞান বুদ্ধিগুলো তার সৃষ্টি। আমরা
এই যে প্রথম যে এটা 0 থেকে 2, হ্যাঁ, 0 থেকে 2 ইন্দ্রিয় পেশি স্তর। এই সময় বয়সের বাচ্চাদের কি কি আচরণিক বৈশিষ্ট্য আছে, কি ধরনের বৈশিষ্ট্য হয়, এটা উল্লেখ আছে। শরীর সঞ্চালন করে, সংবেদনশীল, মানসিক ক্ষমতা বাড়ে, আব্বা আম্মা ডাকতে পারে এবং কাজের চেনে, পিতা মাতার সাথেই থাকতে চায়। এই বয়সে শিক্ষক বা আমরা পিতা মাতা, শিক্ষক বলতে তো মাই তখন করণীয় সবসময় চোখের সামনে রাখতে হবে। ওই যে আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে বললাম না একটু আগে, একটা মেয়ে যে ওইদিনকে তার বাচ্চাকে দর্শন করছে, বাচ্চার পিছনে ক্লাস কিসের ক্লাসের থেকে বাচ্চা পর দর্শন করছে। আমি বলি আমি রাখি যাও না, কিন্তু এটা দিয়েছে কি আল্লাহ দিচ্ছে সৃষ্টি, তারা পারবে না তো, মানুষ পালতে পারবে না, এখান থেকে পড়ে যাবে, এখান থেকে পড়ে যাবে, আঘাত পাবে। সবসময় চোখের সামনে রাখতে হবে, ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে যাতে ব্যথা না পায় সেদিকে সতর্ক থাকতে হবে, ভয় দেখানো যাবে না, সময় মতো ঘুম এবং খাবার দিতে হবে। যারা বিয়ে করে নাই এদের অ্যাডভান্স না, যারা শুরু দিতেছে না, আর যারা বিয়ে বাচ্চা আছে তারা এই যে এই সময়টা আমি বেশি যেটা চিন্তা করছি, এই সময়টা সবচেয়ে বেশি তাকে পরিচর্যাটা মনোযোগ করতে হবে। কখন খাই, কখন ঘুমাই, টাইমলি, যত বেশি টাইমলি দিবে তত বেশি। তাই আমি এটার সাথে একটু বেশি জড়িত কেন, বাস্তবিক আমি এটা চিন্তা করছি। আমার একটু টিচার, আমি দেখলাম যে সে টাইমলি খাওয়াচ্ছে, কিন্তু তুমি এত খাওয়াচ্ছ, তুমি তো বাবা, তুমি কিছু বুঝবে না, কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, এরপরে বলো যে দেখো, আমি যদি এখন তারা ঠিক মতো টাইমলি খাওয়াই, ঘুম পাড়াই, বাচ্চা তাড়াতাড়ি বেড়ে যাবে। হ্যাঁ, অনেক বাচ্চা আছে যে এক এক বছর উপরে জায়গা 12-13 মাসে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, টেনশন করে। অনেক দুধ কম হয়, কারণ কি পরিচর্যা কম পায়। মা তো জানে না সে প্রথম বাচ্চা হয়েছে, সে কি আর আগে বাচ্চা হয়েছে জানে নাকি, জানে না তো, অনেক কিছুই জানে না। প্রথম বাচ্চার অনেক কিছু জানে না, সে আস্তে আস্তে গার্জেনের সাথে শেয়ার করে, তুমি ওই পরিবেশে যাইতে পারে জানে সে এত শিখবো, যদি ওই পরিবেশে যাইতে না পারে সে শুনতে পারবে, পারবে না। এই যে আমি দেখছি এখানে যে বাচ্চারা যারা নতুন বাচ্চা বর্তমানে ঢাকা শহর, এইভাবে বাচ্চা বললে আমার আম্মা 11 জন কোনো সত্যি মারা হয়েছে, কি জন্য সবসময় প্রেম পাস করে নেয়। একটা বাচ্চা 30 দিন প্রেম পাস করা, প্রেম পাসের দাম কত, কস্টলি না? এরপরে খাবার, দুধের খাবার, বক্সের খাবার, তাই না? আর তো অনেক কিছু আছে, এত এত কস্টলি দিয়ে তো বাচ্চা পালতে পারতো, তাই না? আর প্রেম পাস তো করা সাময়িক সময়ের জন্য, কিন্তু স্বাস্থ্যসম্মত। আমার ওয়াইফ দেখতাম যে আমি এখন চিন্তা করি আর কি, 50 থেকে 60টা ছোট কাপড় নেকড়া ভালো করে কাপড় দিয়ে ধুইয়া রৌদ্র শুকায় একটা বক্সে দিয়েছি, একটা একটা নষ্ট হয়েছে ভালো হয়েছে, একটা বড় একটা নষ্ট হয়েছে ভালো হয়েছে, একটা এতে করে দেখা যাচ্ছে যে বাচ্চার স্বাস্থ্য ভালো হয়েছে। 2 নাম্বার, বিছানার মধ্যে বা ঘরের মধ্যে কোথাও ময়লা লাগে নাই, গন্ধ হয় না। যাদের 1-2টা বাচ্চা আছে বাসায়, ওই বাসায় গেলে আলাদা একটা গন্ধ পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, কাঁথার মধ্যে লাগে, অথবা ফ্লোরে থেকে, অথবা সোফা সেটে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। কেন থাকে? ওই বিচরণ করো, ওইখানে প্রস্রাব করো, এখানে এটা করো, এখানে মিশিয়ে ভালো করে পরিষ্কার হয়, আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে এক ধরনের একটা পয়সা সৃষ্টি করো। যাক, এগুলো শিক্ষণীয় ব্যাপার। যারা শিক্ষিত আছে তাদের ধন্যবাদ, এগুলো আমরা শিখলাম না। তাহলে বাচ্চাদের আমি যে কথা বলছি সেগুলো, এই বয়সের বাচ্চাদের সবচেয়ে বেশি যত্ন নিতে হবে। খাওয়া দাওয়া, রেস্ট, ঘুম, পরিচর্যা, এগুলো ঘুম, গোসল, খাওয়া দাওয়া, এগুলো সবচেয়ে বেশি নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিলে বাচ্চা তাড়াতাড়ি বেড়ে যাবে, দ্রুত বেড়ে যাবে। ইন্দ্রিয় বেশি দ্রুত গেলে, হ্যাঁ। এরপরে হলো প্রাক কার্যক্রম 2 থেকে 7 বছর। এটা কে পড়বেন বলেন, বুঝে বুঝে বলেন, দেখা যায় তো? হ্যাঁ, স্যার বলবো। চশমা নিতে হবে। হ্যাঁ, কে বলতে চান? দাদা সামনে। 2 থেকে 7 বছর আধুনিক বৈশিষ্ট্য থাকে, কল্পনা শক্তি, অনুকরণ ক্ষমতা বাড়ে, খেলাধুলার বেশি আগ্রহী হয়, তারপর হচ্ছে জানার জন্য অনেক প্রশ্ন করে, ব্যক্তিগত পরিবেশ সম্পর্কে ধারণা চলে, মা বাবাকে সে আলাদা ঘুমাতে পারে, মা বাবার সাথে নামাজ পড়ে,
এখানে যে যারা অন্য ধর্মের আছে যারা মাইন্ড করবেন না, এখানে নামাজের কথা বলা হয়েছে। এটা আপনার আপনার ধর্মের কথা, আপনার যখন পূজা ভক্তি করে তাহলে অনুকরণ করে আপনার সাথে যান, মায়ের সাথে যান। হ্যাঁ? এখানে এটা লেখার সময় তো বেশি দিনে দেখলাম যে ধর্মীয় প্রার্থনার সাথে সে মা বাবার সাথে সম্পৃক্ত হতে চায়, তবে লিখতে হবে। হ্যাঁ, সব ধর্মে আমরা তো ধর্মকে বাদ দিতে পারবো না। যদি আমার নিজের থেকে ধর্ম বাদ দিয়ে দিই, ধর্মকে না আনি, ধর্মকে নিচে রাখি, তাহলে আমার অস্তিত্ব থাকবে না, আমার পরিবার, আমার সমাজের অস্তিত্ব থাকবে। অবশ্যই ধর্ম মানতে হবে। ধর্মহীন শিক্ষা কোন মানে কি পুরা ভালো করে চলতে পারে, ধর্ম বুঝে রাখতে হবে। এটা ধর্ম যদি না মানে বা উদাসীনতা করে ওই পরিবার যে হতাশাগ্রস্ত হবে, হতাশ হয়ে যাবে। আমাদের প্রথম ধর্ম কাজে লাগে কোথায়? বিয়ে শাদীতে। তো বিয়ে শাদীতে ধর্মকে মেনে বিয়ে শাদী করে, যে কোনো ধর্ম, ধর্ম ছাড়া কোনো বিয়ে শাদী হয়? হয় না। তো এই ভয়টা যদি মাথায় ঢুকে যে আমি এমনি কোনো ছেলে মেয়ের সাথে মিশতে পারবো না, ধর্মীয় নিয়ম অনুযায়ী যখন আমরা বিয়ে করবো তখন মিশবো, ওই মাথায় ঢুকতে পারলে ওই বাচ্চারা খারাপ হবে না, মেয়েরা খারাপ হবে, বিপদ গামী হবে। ঠিক আছে, এই জন্য আমি তাই বলে ধর্মটাকে প্রায়োরিটি দিব। আমি ডেল কার্নেগির বই অনেক পড়েছি, ওইখানে বলা আছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের হোক না কেন, যদি সে ধর্মকে মানে ওইটা কোনোদিন আত্মহত্যা করবে না। সুন্দর একটা কথা, এর থেকে আমি যেটা শিখছি তো যে ছেলেটা যুবক যুবতীরা ধর্মকে বেশি মানবে, ধর্ম চর্চা করবে, ওই ছেলে কখনো আত্মহত্যা করবে না। এই জন্য ধর্মটাকে আনতে হবে। যাও তাহলে আমরা এই বয়সের বাচ্চাদের আমরা যদি এবাদত প্রার্থনা করি, সে আমাদের সাথে এগুলো করতে চাইবে, আমরা করাবো, বুঝাবো। সেটা আমরা যার যার ধর্ম নিয়ে আমার আর আপনার করণীয়। স্যার আপনি বলেন। ইতিবাচক মনোভাব নিয়ে দেখতে হবে, প্রশ্নের সঠিক উত্তর সুন্দর করে বলতে হবে, বিরক্ত হওয়া যাবে না, পরিমিত অপরিমিত সময়ে অনুযায়ী খেলার সুযোগ দিতে হবে, মা বাবার সাথে ঘোরাফেরা করার ব্যবস্থা করতে হবে, কোরআন ও নামাজ শিক্ষা দিতে হবে। এটাই যে কোরআন নামাজটা আসছে, যার যার ধর্মীয় শিক্ষাটা দিতে হবে। হ্যাঁ? আমরা যার যার ধর্মের যে আছে সেটা আমরা শিক্ষা দিব। এখানে যে কথা বলছে বিরক্ত হওয়া যাবে না। কেন বলছি যে সে তো অনেক প্রশ্ন করবে, বেশি বেশি প্রশ্ন করবে, তার ধমক দেওয়া যাবে না, তার প্রশ্নটাকে পজিটিভ নিতে হবে। যদি প্রশ্ন না করে তাহলে বুঝতে হবে তার ব্রেন শর্ট আছে, তাই না? ব্রেন শর্ট আছে, যে বেশি প্রশ্ন করে ব্রেনে বুদ্ধি সেই তাড়াতাড়ি শিখবে। ওইদিকে তাকে ইনফ্লুয়েন্স করবে যে না তুমি প্রশ্ন করো, এটা কি জানো, এই এরকম। এখানে আমরা এই এই বয়সের বাচ্চাদের তিনটা জিনিস পাই। এক নম্বর হলো যে এদেরকে পড়ালেখার সময় সেবা দিতে, হেল্প করতে হবে, বিরক্ত হওয়া যাবে না, প্রত্যেকটা সহযোগিতা হবে। দুই নম্বর হলে এদের খেলাধুলা কি হয়ে যাচ্ছে, খেলাধুলা, মেয়েরা ছোটরা পুতুল নিয়ে এটা নিয়ে খেলবে, খেলা করার ফাঁকি খেলা নিয়ে ব্যস্ত হবে। ওই খেলাটা তার স্বভাবগত একটা জিনিস, এটা দিতে হবে। খেলাধুলা না করতে পারলে বাচ্চা ব্রেন খুলবে না এবং সে প্রশান্তি পাবে, রিল্যাক্স হবে। শেষ পর্যন্ত এটা যে মা বাবার সাথে ঘোরাফেরা করে, মা বাবার সাথে ঘোরাফেরা করে। আমি এই পরিপ্রেক্ষিতে ইংরেজ একটা সংযোগ ঘটে দেখেন, যারা মোবাইলে আমার সাথে সংযুক্ত আছেন, আপনারা কথা শুনেন, আপনাদের সরাসরি প্রশ্ন করতে পারছি না এবং উত্তর দিতে পারছি না, প্রশ্ন থাকলে পরে করবো। এই যে আমরা ফ্যামিলি, পরিবার, পরিবার কাদের নেই? তাহলে এখানে মূল বিষয় হইলো ছেলে মেয়ে। এখানে এটা এমপ্লিফিকেশন করলে দেন কি আসে? এফ তে ফাদার, এফ তে অ্যান্ড, এম তে মাদার, ফাদার এন্ড মাদার। আই তে আই লিখলাম, এল তে লাভ লিখলাম, ওয়াই তে ইউ লিখলাম। মানে কি? ফ্যামিলি ওইখান থেকে একটা বিশ্লেষণ করছে, আসলে বাস্তব তাই। যদি স্বামী স্ত্রী
বাচ্চাকে ধরে হাঁটেন বা কোথাও বেড়াতে যান, তখন তার মনটা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সময় এটা তার জন্য। আব্বা আম্মা দুইজনেই দেখেন, আব্বা আম্মা ঝগড়া লাগলে বাচ্চার মন ভালো থাকে না খারাপ থাকে? তাহলে ওইটা দেখা বাচ্চাদের ব্রেন ভালো হওয়ার জন্য, সুস্থ রাখার জন্য এই স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে লেখা আছে। মা বাবার সাথে ঘোরাফেরা করার ব্যবস্থা। তোমার ঘুরতে গেলেন, পার্কে গেলেন বা বেড়াতে গেলেন, তাই না? আমি অনেকেরই বলি এরকম, প্রায় সময় থেকে রাত্রে 10টার সময় সারাদিন অফিস করে আসতে আসছে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চারা নিয়ে ঘুরতেছেন আসছে। এটা একটা ভালো দিন। ওই বাচ্চারা কখনো খারাপ হবে না, ভালো চিন্তা করে ভেরি গুণ, তাই না? ও বাচ্চা দিন থেকে যে আইসা বাবা এসে মার লগে হয়েছিল, তখন তার মনটা ছুটিয়ে। আমি এমন দেখেছি স্কুলে বাচ্চারা কাঁদতেছে, সবার বাড়ি কাজ দিচ্ছে, এই তোমার বাড়ি কাজ দাও, কাঁদতেছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? আর তুমি কাঁদছো কেন? দাও খাতা দাও। আমি তো লিখতে পারিনি কেন? আব্বু আম্মু ঝগড়া লেগেছিল কেন? আমি এটা লিখতে পারি। এরকম ঘটনা আমাদের হইতে পারে, হইতেই পারে, স্বাভাবিক। তখন ওই বাচ্চাকে আদর করতে হবে, ধমক দেওয়া যাবে না যে ঠিক আছে তুমি এখন বসে লেখো, এটা পারবে, তুমি পারবে, তুমি এখন লিখে নাও, তাহলে হবে। তোমাকে একটু সময় দিলাম, এই খাতাগুলো দেখে তুমি লিখে নাও, তুমি পারবে। অথবা দেখে দেখে লেখো, হেল্প করো, এই জাতীয়। আপনাদের সামাজিক দিক, তাই না? তো তখন আপনি যখন এই বাচ্চাটা এইভাবে হেল্প করবেন, এই বাচ্চা আপনাকে মা বাবার চেয়ে আরো বেশি শ্রদ্ধা মেনে দেবে। আর টিচারের প্রতি আলাদা একটা সম্মান থাকে, টিচারের প্রতি আলাদা একটা সম্মান বিশ্বাস থাকে, তাই না? ওই যে আমি আমার বাচ্চারে বলছি যে বাবা এটা একটা ইংরেজি বানা, আমি এদের তো ভুলিস, সে হাসতেছে, আব্বা ভুকা আমার স্যারের লিখে দিছে, আর তুমি তো ভুলিস, তুমি তো পারো না। তখন কি করছি, আমি আর ওরে কিছু বলি না। তখন আমি আমার ছেলের সাথে তর্ক করি না, বলি নাই, একটাই মেনে নিছি, চুপ করে নিয়েছি। পরে ওই স্কুলে গিয়ে হেডমাস্টারে আমি বলছি যে এই বাক্যটা আমার ছেলে লিখছে, কোনো স্যার হয়তো ভুল হয়ে লিখছে অথবা আমার বাচ্চা ভুল করতে পারে, আমি বলা বলি সেটা একটু দেখে। পরে আবার ওই ক্লাসের টিচারে বলছে যে এই টিচার আসলে বানানটা এইভাবে হোক। পরে আবার ছেলে, আব্বু তুমি যে বলছিলে তোমার তো ঠিক, স্যার আবার ঠিক করে দিচ্ছে। তার মানে ওই টিচার প্রতি যে তার যে একটা ভক্তি, বিশ্বাস, ওই বিশ্বাসের জায়গায় ধরে রাখতে হবে। আমরা যারা টিচার আছি ক্লাসে ওইভাবে হ্যান্ডেলিং করবো, হঠাৎ করে রুক্ষ ব্যবহার করবো না, প্রত্যেকের কাছে যাবো, জানতে যাবো কি সমস্যা, তাই না? নিরাময়মূলক কাজ করি। এখানে বলা হয়েছে যে বিরক্ত হওয়া যাবে না, তাদেরকে বুঝাই দিতে হবে। তারপরে এখানে আছে যে পরিমিত সময় রুটিন অনুযায়ী খেলাধুলা করতে হবে, আর মা বাবার সাথে ঘুরে বেড়াতে বললাম। এরপরে ওই ওই জায়গায় কিন্তু এই আমাদের এই উপমহাদেশ, বিশেষ করে মুসলিম কান্ট্রিতে সকালে মক্তব পড়ার একটা দেওয়া ছিল। আমরা সকালে প্রাইমারি স্কুলে থাকতে আমাদের কোরআন শরীফ পড়া শেষ হয়ে গেছে। এখন এটা নাই, উঠে গেছে। চিন্তা, হ্যাঁ yes, এটা নেওয়ার নেওয়ার কারণ কতগুলো আছে। এই কারণ আছে যে সারাদিন ব্যাপী টিচার নিয়োগ দিলে পয়সা বেশি লাগে। কিন্ডারগার্টেন স্কুলে 2-3 ঘন্টা করার জন্য নিয়োগ দিলে কম পেয়ে দেয় মাস্টার পা, এই জন্য সকালে স্কুল দিছি। আর অনেক মা বাবা সকালে উঠতে যদি স্কুলে দিতে পারে তাহলে একটু খুশি একটা, বাসায় অফিসে চলে গেলে কে দিবে বুঝে, বিভিন্ন কারণ কার্যতে এই সিস্টেমটা আস। যদি বাচ্চারা শুরু থাকতে যদি ধর্মীয় জ্ঞানটা নিতে পারে বা করতে পারে, তাহলে ওই সমাজটা একটু শান্তি দেয়। এত বুঝে আমার উচ্ছৃঙ্খলা। এই যে দেখেন পরশু দিন সংসদে বললো 30,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। হ্যাঁ, পাচার হয়েছে 30,000 কোটি টাকা। এই কারা করছে? কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, ছাত্র, কারা করছে? শিক্ষিত লোক হয়ে গেছে, যারা ইউনিভার্সিটি পালিয়ে গেছে। ওই তাদের মধ্যে ধর্মটা ছিল না। ধর্মীয় দেখেন যে যদি সব বিশ্লেষণ করি, হিন্দু বৌদ্ধ বিশ্বাস যাই হোক না কেন, এদের ধর্মীয় অনুভূতি কোনো ধর্মই বলে না খারাপ কাজ করে, কোনো ধর্মই বলে না খারাপ কাজ করে, বিপরীত কাজ করে বলে না, পাপ পুণ্য আছে। ওই তাদের মধ্যে শিক্ষা আছে, কিন্তু ধর্মীয় অনুভূতি নাই, জ্ঞান নাই, না থাকার কারণে আজকে এই বাংলাদেশ 30,000 কোটি টাকার শিক্ষিত হইয়া বিভিন্ন জায়গায় পাচার করে নিয়ে গেছে। এই ধর্মীয় গানটা দেওয়া উচিত। এটা বলা হচ্ছে যে আমরা বাচ্চাদের ধর্মীয় গান দেব।
তারপর 3 নাম্বার স্তর যেটা আছে, 3 নাম্বার স্তর হলো মূর্ত কার্যকরী স্তর, তাই না? মূর্ত কার্যকরী স্তর, তাই না? আপনি বলেন দেখি 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি? ও, আচরণিক বৈশিষ্ট্য, বস্তুর আকার ছোট বড়, কোন স্তরের? মূর্ত কার্যকরী স্তর 7 থেকে 11 বছর। আচরণিক বৈশিষ্ট্য হবে এরকম: বস্তুর আকার ছোট বড়, তার ব্যবধান করতে পারবে, শ্রেণী শ্রেণী ধারণা আসে, কোনো ব্যাপারে নিজের যুক্তি উপস্থাপন করতে পারে, এটা একটা নামাজ পড়তে পারে। বা এটা একটা ধর্মীয় এটি করতে পারে। তো বস্তুর আকার ছোট বড় মানে কোনটা বড় কোনটা ছোট, লেখার দিকে কোন বা সাইজের দিকে কোন, বা যদি বড় আলো ছোট আলো, বড় কমলা ছোট কমলা দেন, বলবে এটা বড় এটা ছোট, এরকম তো স্বাভাবিক আমরা জানি। আবার লম্বা ছোট আবার যদি একটা পড়ানো বস্তু কবিতা কোনটা বড় কোনটা ছোট বলতে পারবো, এটা অঙ্ক কোনটা বড় কোনটা ছোট ব্যবধানটা করতে পারছে, নিজের যুক্তি নিতে পারবে, নিজের একটা যুক্তির আত্মসম্মান বোধ হয়, তাই না? বিভিন্ন শ্রেণী সাজাইতে পারবে, তাই না? এই শ্রেণীকরণের ধারণা হয়। স্যার আপনি বলেন এটা করণীয়টা কি, শিক্ষক এবং মা বাবা হিসেবে আমাদের পরিকল্পনা? সুন্দর কিছু হচ্ছে মাটিতে ব্যবহার ভালো মূল্য জ্ঞান যুগ থেকে নতুন নতুন জ্ঞান করা এবং খাওয়া ইত্যাদি অভ্যাস করতে হবে। নামাজ পড়ার প্রতি জোর দিতে হবে এবং দিনগুলো ঠিক আছে, এখানে আমরা সহজভাবে বুঝতে পারবো। তো তাদের বৈশিষ্ট্য হলো যে কথা বললাম, ছোট বড় শ্রেণীকরণ, যুক্তি উপস্থাপন করা, আর নিজে নিজে কিছু করা। মা বাবার সাথে থাকবে না, আলাদা থাকবে। আমার কাপড় চোপড় আমি আলাদা গুছিয়ে রাখবো, তাই না? সবকিছু নিজের আমিত্ব এটা পরিচয় দিতেও নিজে নিজে করার চেষ্টা করি। এমনকি মা বাবার সাথে ভালো মন্দের যুক্তি তর্ক দিতে পারে না, দেওয়া শিখি। ওই সময় আমাদের করণীয় এটাই যে সুন্দর ঐতিবাচক মার্জিত ব্যবহার করতে হবে, রুক্ষতা কখনো করা যাবে না, তাই না? সে যুগে তুমি নিজে নিজে করতে চাইছে, ঠিক আছে তুমি তো ভালো শিখছো করছো, কিন্তু এটা এইভাবে করলে মনে হয় এরকম হইতে পারে, এইভাবে করলে মনে ভালো, ডাইরেক্ট না করে করে নেবো, ঠিক আছে, কিন্তু এর চেয়ে মনে হয় এইদিকে করলে ভালো। সরাসরি বাধা না দিয়া, ধমক না দিয়া, ঠিক আছে করো, তুমি করো, করলে ভালো হবে, কিন্তু এইভাবে করলে মনে ভালো, তখন সে এটা মাইনা নিবে। তারপরে এলো রুটিন মাফিক লেখাপড়া, ঘুম, খাওয়া ইত্যাদি অভ্যাস করতে হবে। এক্ষেত্রে এক্ষেত্রে যদি অভ্যস্ত করি, ক্লাস 5 থেকেই তো নিয়মিত ঘুম থেকে ওঠা, কখন খাওয়া, কখন ঘুম, কখন খেলাধুলা, মাথার মধ্যে একটা সেটিং হয়ে যাবে। এইটা তার অভ্যাস করাইতে পারলে পরবর্তীতে ইজি হয়ে যাবে। তাহলে আমরা রুটিন ডিসিপ্লিনটা বেশি প্রাইমারিতে বেশি জোর করি, তাহলে একটা ডিসিপ্লিন মানে চলতে সুবিধা হবে। তারপরে যে আর যে ধর্মীয় আছে, তাই না? এই যে আমাদের ইসলামের আছে, হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছে 7 বছর বয়স হলে বিছানা আলাদা করে তো নাকি, আর নামাজের জন্য তাগিদ দেওয়া, অর্থাৎ ধর্মীয় প্রতি তাগিদ দিতে হবে, ধর্ম যারা আরাধনা করে বা প্রার্থনা করে যে ধর্মের আছে সেগুলো, ঠিক আছে? এটা আমরা যারা আছি, আশা আমি আবারও বলছি, যেখানে নামাজের ব্যাপারটা আছে আপনারা যার যার ধর্ম লেখেন, এটা মনে কিছু নেবেন না। তো ওগুলো লিখলে ভালো হতো যে প্রার্থনা করা, ধর্মীয় কাজ করা, হ্যাঁ। এবার হলো বিমূর্ত কার্যকরী, এটা নিয়ে আমাদের বেশি কার্যকর, আমাদের এদের সাথে এই বয়সের বাচ্চাদের আমাদের বেশি এদের সাথে আমরা ড্রিল করি, এদেরকে আমরা বেশি পড়াশোনা চাকরি করি। এটা কে পড়বেন? আপনি পড়েন। ভাল মানা হচ্ছেন সালমা ভাষা কোথায়? আসমা আমার বাসা হচ্ছে মিরপুরে। নেটগুলা অনেক দূর থেকে আসছে কষ্ট করে, অবশ্যই আপনার উপরে দামি আসছে। আমি সকাল 11টার পরে 12টার দিকে গেছি স্টেডিয়াম, সুইমিং পুল, ওখানে একটু কাজ চলে সাইডে, আবার এসে 3 জন করছি। হ্যাঁ হ্যাঁ, স্কাউটিং একটা প্রোগ্রাম, ওই যে সুইমিং পুল একটা সাঁতার প্রতিযোগিতা ছিল। আমি চিন্তা করছি যে কোনদিন তো শব্দ দেখি না যে আকাশ পথে রেল দিয়া উড়ে আসে, এটা আজকে বই চিন্তা করছি, হ্যাঁ কোন যুগে আসে দেখেন, আলাদা আলাদা কিরকম দেখা যাচ্ছে আকাশ পথে, অর্থাৎ মিরপুরের
ওই যে এদিক দিয়ে আমি 2003-4 গেছিলাম, পানি আর পানি, 20 ফিট 30 ফিট পানি নৌকো নিয়ে গেছি, আর বন্যার সময় ত্রাণ বিতরণ করতে গেছি, আর ওইসব জায়গার উপর দিয়ে অনেক গাড়ি চলে আসে। ধন্যবাদ, কষ্ট করে আসে, এটা পড়ে নিন। বিমূর্ত কার্যকরী স্তর বয়স হচ্ছে 11 থেকে 15 মাস হলে। আচরণিক বৈশিষ্ট্য হবে নিজের বুদ্ধি দিয়ে বস্তুর ধরন এবং বৈশিষ্ট্য তুলনা করতে পারে, বৈচিত্র্যপূর্ণ আচরণ করে, দৈহিক ও মানসিক ব্যাপক পরিবর্তন হয়, গলার স্বর পরিবর্তন হয়, আত্মমর্যাদা বোধ সৃষ্টি হয়, আবেগী হয় এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, বন্ধু বান্ধব প্রিয় হয়, আনুমানিক ধারণা করতে পারে। ধন্যবাদ। আপনি বলেন পরে আমাদের করণীয় কি? শিক্ষক বা পিতামাতার কর্ম, তাদের আচরণকে স্বাভাবিক হিসেবে নিতে হবে, আত্মমর্যাদার মূল্যায়ন করতে হবে, জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না, ক্ষোভ বা রাগ দেখানো যাবে না, দৈহিক ও মানসিক পরিবর্তন এই সময় সবারই হয় তা বোঝাতে হবে, কাজের দায়িত্ব দিতে হবে এবং উৎসাহিত করতে হবে, বন্ধু নির্বাচনে সতর্কতা বোঝাতে হবে, নামাজ পড়া ফরজ তা বোঝাতে হবে। যাক, এখানে এটা সবচেয়ে বেশি জর্জনজার বয়স বা ইম্পর্টেন্ট বয়স বলা হয়, কারণ অনেকগুলো পরিবর্তনের কথা বলা হয়েছে, তাই না? শারীরিক, মানসিক, দৈহিক, যেটা গলা পরিবর্তন হয়, শরীরেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয়, তাই না? কথাবার্তা পরিবর্তন হয়, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এইগুলো এটার চরম একটা পিরিয়ড। এই পিরিয়ডটা এদের সাথে বন্ধু হতে হবে, তাই না? তার বিপদটা আমার সাথে বা মা বাবার সাথে শেয়ার করবে, মা বাবা তার সাথে শেয়ার করবে, তাহলে ইজি হলো, ইজি পাবো, তাই না? এই যে আমার বড় ছেলে ইন্টারমিডিয়েটে যখন পড়ে তখন বলছে যে ভর্তি হওয়ার আগে, যে আমার ওই বলছে যে বাবা তুমি আগের চেয়ে কিন্তু বড় হয়েছো, ঠিক না? আগের চেয়ে বড় হয়েছো, তো কলেজে গেলে তুমি কলেজে যাবে, ইউনিভার্সিটিতে বা ডাক্তারি বাবা, মানে অন্য মেয়ে দেখলে ভালো লাগবে, মেয়ে তোমার দেখলে ভালো লাগে, কিন্তু হাত ধরে ধরে হাঁটাহাঁটি করা যাবে না, মেয়েদের সাথে মিশে যাবে, এটা ভালো না ইসলাম দৃষ্টি। ওইটা আমার ছেলে আবার আমি দেখলাম যে মেডিকেলে পাস করছে, এই 5-7 বছরের মানে জীবনে কোনোদিন দেখলাম না অনেক শুরু করেছে মেডিকেল, কোনোদিন মেয়ের সাথে শুরু করেছে বা হাত ধরে। এদের দায়িত্ব হলো আমাদের মা বাবা যারা আছে আগে থেকে এগুলো বুঝতে হবে, শারীরিক পরিবর্তন কি কি হয়, মানসিক পরিবর্তন কি কি হয়, আগে শেয়ার করতে হবে। এবার এই পরিবর্তনে এটা হইতে পারে, এই বয়সে হয়, আমারও হয়েছে, তোমারও হয়, সুতরাং এটা নিয়ে কিউরিসিট করার দরকার নেই, তাই না? এগুলো যদি এই হিসেবে এই আমরা বলতে পারি, ভালো করে বুঝাইতে পারি, তাহলে বাচ্চারা কোনো বিপদে বা বিপদে যাবে না। এই ধরনের অনেক প্রশ্ন করতে পারে। তো এই বছরের বয়সের বাচ্চাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে এরা হঠাৎ করে ডিসিশন নিজে নিয়ে নিতে পারে। তো আমরা মা বাবা বা টিচার যারা আছে কোনো একটা ইম্পর্টেন্ট ব্যাপারে এরকম বন্ধুত্ব হতে হবে, ডিসিশন নেওয়ার আগে যেন আমার সাথে একটু কথা বলে, তাহলে আমরা সার্থক। আর যদি আমরা কাছে কাছে না রাখি, এটাকে ভালোবাসা না দিই বা নিজেরা মত বিনিময় না করি, তাই না, তাহলে কিন্তু এরা একটা ফাঁকা মত পাইলে চলছে ডিসিশন নিয়ে নেবে। এই জন্য আপনার আমার দায়িত্ব টিচার হিসেবে যে এদেরকে বাধ্য করা যাবে না, এদের যে যুক্তি বা এদের যে সিদ্ধান্তটা মর্যাদা দিতে হবে, যে তোমার সব ডিসিশন সঠিক ভালো, কিন্তু এই ভালোটা তো তোমার জন্য কল্যাণকর হইতে বইবে না, পরে এখনোর জন্য ভালো, পরে হয়তো খারাপ হয়ে যাবে, তখন তো তুমি সমস্যা হবে, তাই না? এগুলো যুক্তি করে দিয়ে বুঝাইতে হবে। এরপরে যে লাস্ট একটা কথা আছে, বন্ধু নির্বাচনের সতর্কতা, বন্ধু নির্বাচনের সতর্কতা। ক্লাস 9ম 10ম শ্রেণীর ইসলামী শিক্ষা বইয়ে এই ব্যাপারে একটা ইয়ে ছিল, অধ্যায় ছিল বন্ধু নির্বাচন, তাই না? তো ওইখানে বলা হয়েছে যে এমন বন্ধু হবে যে বন্ধু ভবিষ্যতে কল্যাণকর হবে, তাই না? বন্ধু বন্ধু পর্যন্ত থাকে, এর বেশি করাবে। আর ধর্মীয় অনুভূতিরা সামনে রেখে বন্ধুত্ব নির্বাচন করে। অনেক বন্ধু আছে আসা দাওয়া করে, খাওয়া দাওয়া করে, চলাফেরা করে, সেরকম হয়ে যেতে হয়, বন্ধুরা দাওয়াত দেয় না খাওয়া, বন্ধু বাড়িতে যা, ওইখানে ধর্মীয় ক্লাসের মোটিভেট করে এর মধ্যে দিতে হবে, যাতে কোনো সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক ইয়ার সাথে না পড়ে, সামাজিক কাজটা যেন অসামাজিক কিন্তু না করে। প্রত্যেকটা সমাজের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এগুলো বুঝিয়েই আমাদের বন্ধুত্বর
পুরী দিকে ধরে রাখতে হবে, যাতে করে সীমা লঙ্ঘন না করে। এগুলো আমরা যদি বুঝাইতে পারি, বাচ্চারা আমাদের আরো আরো বুঝবে। আর যদি বুঝাইতে না পারি, তাহলে আমি আমার ব্যর্থ। এই যে আমি যে উত্তরা স্কুলের পাশে পার্কের আশেপাশে, ইউনিভার্সিটির আশেপাশে ছেলে মেয়ে একটা বসে থাকে, ওইখানে তো আমি ছেলে মেয়েদের দিই পুরস্কার মা বাবা। কেন? মা বাবা এরকম বলতে পারে না, শিক্ষা দেবে, তাই না? এই জন্য এরকম কথা। এই জন্য মা বাবা, টিচার, এরা হইলো সমাজের প্রদর্শক, এরা হইলো শিক্ষার গুরু বা ভবিষ্যতের গুরু। এরা যদি সঠিকভাবে শিক্ষা না দিতে পারে, তাহলে এরকম বিশৃঙ্খলা হবে, ইয়ে হবে। আবার তাদের যে আগ্রহ, আনন্দ, এগুলোর একটা লিমিটেশন আছে, গণ্ডির বাইরে যেন না আছে, সেটা দেখ। অনেক বাবারা বুঝে না, সন্তান যা যা চাই দেয়। অনেক মা আছে বুঝে না, সন্তান যা যা চাই দেয়। কিন্তু দেওয়ার আছে ভালো না খারাপ এটা বিশ্লেষণ করতে হবে। আপনাদের 2 বছর আগে একটা মেয়ের আমাদের প্রশিক্ষণার্থী ছিল, তার একটা ছেলে সেভেনে পড়তে গিয়ে আরেক মেয়ের সাথে কথা বলতে বলতে চলে গেছে, তাই না? এক পর্যায়ে সে বলতেছে যে আমি তো ওকে ছাড়া বাঁচবো না। এটা কারণ হচ্ছে কি, যে সে বাসায় গেলে তার বাবা তাকে খুব ভালোবাসতো, কিন্তু তাকে বাবা তাকে মোবাইল সেট দিয়ে দিত। মা বলছে দেখো দিও না, ভালো হবে না। তখন না তুমি কি বুঝো, বাবা অন্য চাকরি করতো, বাবা তো তুমি মিশে নাই, বুঝে নাই, দিয়ে দিছে। পরে এক পর্যায়ে এরকম হয়েছে যে ছেলেরা রাখতে পারছে ওই দিনটা মা বাবা ঘুমিয়ে আছে, সে হুন্ডা নিয়ে বেরিয়ে চলে গেছে, গিয়ে অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে। ওই যে তার যে চাওয়া পাওয়ার যে লিমিটেশনটা ব্যালেন্স করতে পারে ভালো। এই জন্য তো এই বয়সটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমাদের আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, এই 4টা স্তরের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়টা তানজিদা সুমি বলবো। বিকাশ স্তরগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্তর হলো বিভক্ত কার্যকরী স্তর, 11 থেকে 16 বছর বয়স। এটি মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স। এই সময়ে শারীরিক, মানসিক, আত্মীয় পরিবর্তন দেখা যায়। শিশু থেকে পরিবর্তন করে শিশুদের দিকে এগিয়ে যায়। আত্মসচেতনতা বোধ সৃষ্টি আত্মীয় হওয়ার ফলে তার ইচ্ছার বিরুদ্ধে যোগ করে তার সৃষ্টি করলে দুর্ঘটনা করতে পারে। তার শিক্ষক থাকতে হবে, যেমন বন্ধু ভালোবাসা সহযোগী করার মাধ্যমে নিয়ন্ত্রণে রেখে ভালোবাসা। এই ধৈর্য, ভালোবাসা, সহমর্মিতা দিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে। কি করতে হবে? নিয়ন্ত্রণ যদি করতে না পারি, তাহলে ব্যর্থ। মা বাবা হিসেবে ব্যর্থ, শিক্ষক হিসেবেও ব্যর্থ। নিয়ন্ত্রণে রাখতে। তো আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের কাজে লাগবে এবং পরীক্ষা আসবে। এটা এখানে না আসলে বয়সন্ধিকালে একটা প্রশ্ন আছে মাধ্যমিক শিক্ষা, ওইখানে আসবে। এই লাস্ট হলো বয়সন্ধিকাল, 11 থেকে 16 এটা হলো বয়সন্ধিকাল। এখানে বইয়ের মধ্যে শুধু আচরণের বৈশিষ্ট্যটা লেখা ছিল, আর শিক্ষক এবং মা বাবার যে করণীয় ডান পাশেরটা, এটা বইয়ে নাই। হ্যাঁ, এটা ধাপে ধাপে এটা আবার চিন্তা গবেষণা ভাবে লেখা হয়েছে। তো আজকের এই ক্লাসে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, শেষ দিকে যাচ্ছি। কিছু বলবে? হ্যাঁ, এই পুরাটাই প্রশ্ন যে জাপিয়াজের জ্ঞান বিকাশের মূল তত্ত্বটা কি, এই ধাপগুলো বর্ণনা করো। এরপরে শিক্ষক হিসেবে আমার আপনার করণীয় কি, তাই না? এখানে আমি 4টা স্তরে করণীয়টা লিখছি। কোন স্তর কি করণীয় আপনি এর লাস্টে গিয়েও লিখতে পারেন। এক করণীয় একভাবে লিখতে পারেন, সব একসাথে লাস্ট উপরে আলোচনা করেন জ্ঞান বিকাশের তত্ত্বটা কি, 4টা স্তর বর্ণনা দিয়ে লাস্টে আমাদের করণীয় দিয়ে একবার লিখে দিবেন। আর আমি আপনার বোঝার জন্য, আমরা বোঝার জন্য পার্ট বারটা আলাদা করছি, পার্ট বারটা আলাদা কাজ একবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে এই প্রশ্নটা মানে জাপিয়ে যে জ্ঞান বিকাশের তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি এখানে শিক্ষক যাচাই পড়িয়েছি, মাধ্যমিক শিক্ষা তো আছে, মাধ্যমিক শিক্ষা পড়িয়েছে, জ্ঞান বিকাশের তত্ত্ব পড়াইছে, এডুকেশন পিরিয়ড, বয়সন্ধিকাল পড়াইছে,
যে আসবে সামনে বয়সন্ধি গেলে এটি বয়সন্ধি কাল। এটা হচ্ছে মূর্ত বিমূর্ত কার্যপরিস্থিতি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করতে পারি। তো যারা আজকের ক্লাসে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা